নমস্কার, কোলছুটের পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে 31শে অক্টোবর, আজকে ঠিক রাত 9টায় আপনাদের সঙ্গে আমাদের লাইভ দেখা হওয়ার কথা ছিল, কথা হয়েছে। যথারীতি সেই কথা রেখে আমরা আজকে এসেছি। আপনারা সবাই জানেন যে কোলছুটের উদ্দেশ্য এবং পথ চলা কন্যা ভ্রূণ হত্যা এবং কন্যা সন্তান অনাদরের বিরুদ্ধে সোচ্চার মঞ্চ কোলছুট। কোলছুটের জন্মলগ্ন থেকে যে মানুষটি আমাদের পাশে ভরসা স্থল হয়ে আছেন, আজ তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তার নামটি যথেষ্ট, আলাদা করে যেন পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। কলকাতা শহর তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ অন্যতম ব্যস্ত গাইনোকোলজিস্ট, আমাদের অনেকের আশা ভরসার জায়গা, বার্থের ডিটেক্টর ডাক্তার গৌতম খাস্তগির। নমস্কার ডাক্তার বাবু। হ্যাঁ, নমস্কার। নমস্কার, ভালো আছেন তো সবাই? হ্যাঁ, সকলে ভালো আছেন। শুভ বিজয়ার শুভেচ্ছা। শুভ বিজয়া সকলকে, আপনাকেও ডাক্তার বাবু শুভ বিজয়া। আজকে আমরা গোটা অক্টোবর মাস জুড়ে মা আসছেন, মেয়েরা থাকছে তো, এই বিষয় নিয়ে কথা বলেছি বারংবার। লাইভে এসেছেন বিভিন্ন গুণী মানুষ। আজ ডাক্তারবাবু এসেছেন, ডাক্তার গৌতম খাস্তগির। তার কাছেও আমাদের আজ অনেকগুলো জিজ্ঞাসা আছে। একটি মেয়ে মা হয়, কিন্তু মা হওয়ার পথের নানা রকমের বাঁক থাকে। সেই বাঁকের গল্পগুলো, সেই বাঁকের শুশ্রূষার জায়গাগুলো আমরা ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো। আজকে আমি আমার এতদিনের রেডিওর কথা, অল ইন্ডিয়া রেডিও এতদিন ধরে কথা বলেছি, আর সেই কথা বলার সুবাদে সারা পশ্চিমবঙ্গের সেই সব মানুষদের মিট করেছি, সেই সব মানুষদের রোজ আমাদের সঙ্গে দেখা হয় যারা কথা দিয়ে মানুষকে বেঁধে রাখতে পারেন, মানুষকে সারিয়ে দিতে পারেন। এরকম বেশ কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের মধ্যে অন্যতম ডাক্তার গৌতম খাস্তগির। আমার সঙ্গে রেডিও স্টেশনে কখনো ডাক্তারবাবুর দেখা হয়নি, আমার সঙ্গে বারংবার তার চেম্বারে বা অন্যান্য জায়গায় দেখা হয়েছে এবং আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মেও ডাক্তারবাবু এসেছেন। তখনও সব সময় আমার কোথাও মনে হয় ডাক্তার গৌতম খাস্তগির সেই মানুষ যিনি শুধু কথা দিয়ে আমাদের ভালো করে দেন। অসুখ সেরে যায় বহু মানুষের ওর কথা শুনলে। আমাদের সঙ্গে লাইভে এসেছিলেন মার্চ মাসে, তারপর আজকে তার ভীষণ ব্যস্ত শিডিউল থেকে সময় দিয়ে আজকে এসছেন আমাদের কাছে। আমরা তার কথা শুনবো এবং যথারীতি আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে নিঃসন্দেহে ওর কথা শুনলে। ডাক্তারবাবু আমাদের বলেছেন যে আগামী দিনের প্রজেক্টেও তিনি থাকবেন আমাদের সাথে। ইতিমধ্যে কথা হয়েছে শতরূপা সান্যালের সাথে। শতরূপা দিয়ে আমাদের খুব কাছের মানুষ, কোলছুটের ভীষণ ভরসার জায়গা শতরূপাদির লেখা একটি স্ক্রিপ্ট আমরা সেটা নিয়ে ভাবছি। সেই স্ক্রিপ্টটিতেও আমরা ডাক্তারবাবুকে পাবো, ঠিক যেভাবে কোলছুটের প্রথম কাজে ডাক্তারবাবু আমাদের সঙ্গে ছিলেন। তো এরকমই একজন মানুষ, ভীষণ ব্যস্ত মানুষ, কিন্তু সকলের খুব ভরসাস্থল। সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে ইনবক্সে পেয়েছি, কারণ অনেকে লাইন পান না বা কোনো কারণে লাইভে আসতে পারেন না, প্রশ্ন করে উঠতে পারেন না, পরে আমাকে জিজ্ঞেস করেন ডাক্তার গৌতম খাস্তগিরকে এই প্রশ্নটা করলে ভালো হতো, এটা ওনার সঙ্গে দেখা করে কি করে জানাবো ইত্যাদি। তখন আমরা তাদের বার্থের ঠিকানা দিয়ে দেই। আমি বহু মানুষকে বার্থের ঠিকানা দিয়েছি। আমি বলেছি ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলে যোগাযোগ করে নিতে পারেন, উনি কিন্তু চমৎকার ভাবে আপনাকে সাহায্য করবেন। তো তবুও যারা আমাকে ইনবক্স করেছেন তারা আজকে তাদের প্রশ্নগুলো আমাদের কাছে রয়েছে, সেই প্রশ্নের উত্তরও আমি ডাক্তারবাবুর কাছ থেকে আজকে চেষ্টা করব জেনে নেবার। আর যারা আজকে বন্ধুরা রয়েছেন লাইভে আসছেন, তারাও যদি কোনো প্রশ্ন করেন ডাক্তারবাবুকে, তাহলে সরাসরি তার উত্তর নিশ্চয়ই ডাক্তারবাবু আপনাকে দেবেন। আমরা সরাসরি এবার আমাদের প্রসঙ্গে, আমাদের কথায় চলে যাই। কারণ ওই যে বললাম আজ আমি যার পর নাই নার্ভাস, কেননা কথা ডাক্তারবাবু এত চমৎকার বলেন যে আমরা বাক মুগ্ধ হই এবং বাক রুদ্ধ হই। তো আজকে আমার সেই পালা।
চুপ করে থাকবার পালা, শুধু শোনবার পালা। আমি শুনবো। ডাক্তারবাবু বলুন। না, আপনি যে কথাগুলো বলছিলেন আমি শুনছিলাম। আমি জানি আমাদের সমাজে ছেলেদের মেয়েদেরকে সমানভাবে দেখা হয় না, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমাকে বলতে বলেছেন, যে মেয়ে থেকে মা, সেটা মানে চিকিৎসার ব্যাপার বা স্বাস্থ্যের ব্যাপার বলার আগে বলি যে আমি এমনই একটা পরিবারে জন্মেছিলাম, এটা শুনলে আপনারা অবাক হবেন, যেখানে ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি উঁচু চোখে দেখা হতো। এবং আমাদের সবসময় ছোটবেলায় হয়েছে যে মেয়েদের আগে খেয়ে নেওয়া হবে। আমার ঠাকুমা বলতেন যে বৌমারা আগে খেয়ে নেবে, মেয়েরা আগে খেয়ে নেবে, ছেলেরা পরের ব্যাচে খাবে। কারণ পরের শেষে খাবারগুলো ঘেটে যায়, তখন মেয়েরা যারা রান্না করলো। এবং আমার ছোটবেলায় মনে আছে যে আমার বাবারা 3 ভাই ছিলেন। তা আমি, আমার বোন, আমার মেজো কাকার 2 বোন, মানে 2 মেয়ে, আর ছোট কাকার 2 মেয়ে। তো আমরা ছিলাম 1 ছেলে 5, মানে 1 ভাই 5 বোন আর কি। হ্যাঁ, তা আমার ছোটবেলায় খুব খারাপ লাগতো, যেরকম বহুবার হয়েছে যে আমার বোনেদেরকে নতুন জামা কিনে দেওয়া হয়েছে, কিন্তু আমাকে হয়তো বাবা বা কাকার একটা পুরনো জামা দেওয়া হয়েছে। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না, ওদেরকে হয়তো নতুন ঘড়ি দেওয়া হচ্ছে, আমাকে ওদের বাবা কাকার পুরনো ঘড়ি দেওয়া হয়েছে। কেননা আমাদের বাড়িতে এইটা বলা হয়েছে যে মেয়ের তো বিয়ে হয়ে যাবে, সে অন্য বাড়িতে চলে যাবে, যতদিন আমাদের বাড়িতে থাকুক তাকে আদর যত্ন করে রাখো। ছেলে তো আদর যত্ন পাওয়ার দরকার নেই, কেন তাকে পরিশ্রম করে। সো আমার ছোটবেলাটা ভালো লাগতো না। এটাও তো একটা ডিসক্রিমিনেশন, তাই না? ছেলে মেয়ে সমান, দুজনেই সমান। আরেকটা জিনিস আমাকে ছোটবেলা থেকে বোঝানো হয়েছিল যে মেয়েদের স্বাস্থ্য এবং শিক্ষা দুটোই খুব জরুরি। এবং আমাদের পরিবার, আপনারা জানেন যে চট্টগ্রামে মেয়েদের একটা স্কুল প্রতিষ্ঠা করেছিল আজ থেকে প্রায় 115-16 বছর আগে, যেটা এখনো আছে, ডক্টর খাস্তগির উচ্চ বালিকা বিদ্যালয়। আমার প্রপিতামহর নামে সেই স্কুলটা। তো যাই হোক, তো আমার মা ছোটবেলায় বলেছিলেন যে মেয়েদের পড়াশোনাটা খুব করা দরকার। আমার মা চট্টগ্রাম থেকে কলকাতায় চলে এসেছিলেন, বেথুন স্কুল এবং বেথুন কলেজে পড়েন। এবং এখন যেন আমরা এখান থেকে ইংল্যান্ডে পড়াশোনা করতে যাই, তখন বাংলাদেশ মানে তৎকালীন পূর্ববঙ্গ থেকে মানুষ পশ্চিমবঙ্গে চলে আসতো পড়াশোনার জন্য। তো মেয়েদের পড়াশুনো করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল আমাদের পরিবারে। এবং মেয়েদের প্রফেশনটা আমার পিসিরা বা আমার পরিবারে যত আমার বোনেরা, কাজিনরা আছে, তাদেরকে কখনোই বলা হয়নি যে তুমি বেশি পড়াশুনো করো না, তুমি চাকরিতে ঢুকো না। সো আমার খুব ভাগ্য ভালো যে আমরা এমনই একটা পরিবারে জন্মেছিলাম যেখানে আপনাদের যে সমস্যাগুলোর কথা আপনারা বলছেন সমাজের, সেটা আমাদেরকে টাচ করেনি। আমরা কখনো এই ডিসক্রিমিনেশনটা বুঝিনি যে কন্যা ভ্রূণ হত্যা বা মেয়েকে কম খেতে দেওয়া, বাড়ির দুধটা ছেলেকে খেতে দাও, সেটা আমাদের চোখে অসম্ভব মনে হতো। এবার যদি এই স্বাস্থ্যের ব্যাপারটায় আসি, এটা ঠিক ছেলেদের আর মেয়েদের স্বাস্থ্যের কিছু পার্থক্য রয়েছে, কিন্তু সে তো হাতের 5টা আঙ্গুল সমান নয়, সেটাকে ডিফারেন্ট হিসেবে দেখা উচিত নয়। ঠিক আছে? আপনি যদি একটা ক্রিকেট টিম দেখেন, কেউ ব্যাটসম্যান কেউ বোলার, তাহলে কি ব্যাটসম্যানরাই সুপিরিয়ার, বোলাররা ইনফিরিয়ার? তা তো নয়। তা আমরা এটা জানি যে মেয়েদের সন্তান ধারণ করতে হবে, কিন্তু তার মানে কি এটা তাদের জীবনটা ভীষণ কঠিন? আমি সেভাবে কিন্তু জিনিসটাকে দেখি না। ছেলেদেরও হয়তো এমন অনেক কিছু করতে হবে। ধরুন তারা ফিজিক্যালি স্ট্রং বলে ছোটবেলায় যত ভারী কাজকর্ম, ধরুন বাড়ির জিনিসপত্র এদিক থেকে ওদিক সরানো হবে, গোছানো হবে, সবসময় আমাকে সে কাজটা করতে হয়েছে, যেহেতু ফিজিক্যালি বি স্ট্রং। কিন্তু এমন অনেক মেয়েরা আছে তারা সে কাজটাও করতে রাজি আছে। এবার যদি আমি স্পেসিফিক্যালি মা হওয়ার ব্যাপারটা বলি, যে ধরুন আগের দিন মার্চ মাসে আমরা আলোচনা করেছিলাম একটা কম বয়সী মেয়ের কি কি সমস্যা হতে পারে। ধরুন পিরিয়ড শুরু হলো 12 বছর থেকে 18 বছর, আমরা আগের দিন আলোচনা করেছি। এবার 18 বছরের পরেই রিপ্রোডাকশনের প্রশ্নটা এসে যাচ্ছে, কারণ 18 বছরে অ্যাডাল্টহুড এসে গেল, তাই না? এবার আমাদের ভারতীয় নিয়ম অনুযায়ী 18 বছরের আগে মেয়েরা বিয়ে করতে পারে না। এবং আজকে আমরা একটা ডাক্তারি অনুষ্ঠানে আলোচনা করছিলাম সকালবেলা, যে আমাদের যদি ধরুন 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হয়ে যায় এবং সে যদি গর্ভবতী হয় এবং এসে যদি সেই প্রেগনেন্সিটা নষ্ট করতে চায়, তখন ডাক্তারিতে একটা বিরাট অসুবিধা হচ্ছে যে 17 বছরের আগে প্রেগনেন্সিটা যেহেতু বেআইনি, আমাদেরকে রিপোর্ট করতে হবে।
একজন উকিলবাবু আমাদেরকে বোঝাচ্ছিলেন, তিনি ডাক্তার অথচ লয়ার, উনি অরিজিনালি ডাক্তার ছিলেন কিন্তু এখন উনি ল নিয়ে প্র্যাকটিস করেন, মেনলি মুম্বাই থেকে এসেছিলেন। তিনি বোঝাচ্ছিলেন যে যদি একটি 16 বছর বা 15 বছরের মেয়ে বিয়ে করে, তার 1 বছর বিয়ের পরে তবেই সে আইনত প্রেগনেন্সি নিতে পারে, আদারওয়াইজ ইট উইল বি কনসিডার্ড অ্যাজ রেপ। সো 18 বছরের আগে কোনো মহিলার সাথে সহবাস করলে, সে যদি স্ত্রীও হয়, স্টিল ইট ইজ কনসিডার্ড অ্যাজ রেপ। মানে আইন এমনভাবে তৈরি হয়েছে যে আমরা যদি আইনকে ঠিকমতো মেনে চলি, তাহলে কিন্তু আইনটা কেন তৈরি হয়েছে, স্বাস্থ্যের কথা চিন্তা করে তৈরি হয়েছে। মানে 18 বছরের আগে একটি মেয়ের শরীর সম্পূর্ণ তৈরি হয়নি, সন্তান নেবার জন্য তৈরি হয়নি, তার শরীরে যথেষ্ট পুষ্টি নেই, তার শরীরের স্ট্রাকচারটা এমন, তার হাড়গোড়গুলো এমন, তলপেটে আমাদের যে পেলভিসের হাড় আছে সেই হাড়টা যথেষ্ট বড় হয়নি, সেই রাস্তা দিয়ে প্রসব হতে পারবে না, বা সন্তান ধারণ করতে গেলে শরীরের যে পরিবর্তনগুলো দরকার সেই পরিবর্তনগুলো সে নিতে পারবে না। কিন্তু আমরা যারা ডাক্তারি করে বুঝেছি 18 বছরটাও কিন্তু সঠিক সময় নয়। আমরা বলি টিন এজ প্রেগনেন্সি অ্যালাউড নয়, 18, 19ও কিন্তু টিন। সো 20-র পরে সন্তান নেওয়া উচিত। এবং আমি পুরো ব্যাপারটা নিয়ে যেহেতু 40 বছর ধরে কাজ করছি, আমার হিসাব অনুযায়ী প্রথম প্রেগনেন্সি আসা উচিত 25-এর পরে। কেন? খালি স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে না, একজন মহিলাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বামীর উপর নির্ভরশীল বা বয়ফ্রেন্ডের উপরে নির্ভরশীল বা পার্টনারের উপর নির্ভরশীল হলে চলবে না। কেন? সবকিছুই আমাদের জীবনে আপেক্ষিক। আজকে যে সব ঠিক আছে, কালকে ঠিক নাও থাকতে পারে। একজন মেয়ের পড়াশোনা শেষ করতে কত 23, 24, 25 বছর লাগে। তারপরে সে হয়তো একটা চাকরিতে জয়েন করতে চাইবে। কিন্তু মেয়েদের এবং ছেলেদের পার্থক্য হচ্ছে যে রিপ্রোডাকশনটা মেয়েদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে থাকে। 35 বছরের পর থেকে সন্তান ধারণের ক্ষমতা কমতে থাকে। তাহলে আপনার কাছে একটা নির্দিষ্ট সময় রয়েছে। আপনি যদি 20 থেকে ধরেন 35 পর্যন্ত 15 বছর রয়েছে, আপনার তো 15 বছরের সত্যিই দরকার নেই। আপনি কটা সন্তান নেবেন? আপনি আগেকার দিনের মতো 10-15টা সন্তান তো নেবেন না। আপনি নেবেন 1টা, 2টো বা ম্যাক্সিমাম 3টে। ঠিক আছে? 3টে আজকাল খুব কমে গেছে, 1টা কি 2টো। এবার 2টি সন্তানের মধ্যে আগেকার দিনে বলা হতো 3-4 বছর গ্যাপ রাখতে, এখন আমরা বলছি 2 বছর গ্যাপ রাখলেও যথেষ্ট। কারণ একটা প্রেগনেন্সিতে শরীরের উপর দিয়ে যা ধকল যায়, শরীরে যা নিউট্রিশন স্টোর আছে সেগুলো যেহেতু চলে যায়, অন্তত 2 বছর দিলে সেটা আবার শরীর সেই আয়রন, ক্যালসিয়াম, সেই রিসোর্সেসগুলো আবার শরীর জমা করে পরের প্রেগনেন্সির জন্য প্রস্তুত হতে পারে। অতএব আমার চিন্তা ভাবনা হচ্ছে এমনই, যেটা আমার পরিবারের কেউ হলে আমি কি করব। এবার আপনি একটা কথা বলছিলেন না যে আমার সাথে কথা বলেই নাকি অনেক রোগীরা ভালো হয়ে যায়। এটা আমার যিনি মাস্টারমশাই ছিলেন ডাক্তার ভবেশ লাহিড়ী, তাকে নিয়ে কোনোদিন পরে ভবিষ্যতে আলোচনা করব। তিনি ডাক্তারিতে মানে আমি যখন ওনার সঙ্গে কাজ করতে আরম্ভ করলাম, উনি আমাকে 3টে জিনিস বলেছিলেন, যে 3টে জিনিস করলে পেশেন্টরাও খুশি থাকবে, তোমার বিরুদ্ধে কোনো কমপ্লেন হবে না, সবাই তোমাকে নিয়ে খুব জয়গান করবে। সেই 3টে জিনিস কি? 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন, 2 নম্বর হচ্ছে তুমি এমন কাজ করো যেটা পেশেন্ট যদি তোমার মা হয়, মেয়ে হয়, স্ত্রী হয়, বোন হয়, তুমি কি করবে, তোমার বিবেক কি বলছে। তুমি যদি চিন্তা করো যে এই যদি আমার মেয়ে হতো আমি কি করতাম, কিন্তু তুমি যদি এটা চিন্তা না করো, তাহলে তোমার এমন একটা ওপিনিয়ন আসবে যে তোমার নিজের গা বাঁচানোর ব্যাপারটা আসবে। অথবা একটা অর্থনৈতিক প্রশ্ন, তোমার মেয়ের ক্ষেত্রে তুমি অপারেশন করতে না, ওষুধ দিয়ে চিকিৎসা করতে, কিন্তু পেশেন্টকে তুমি অপারেশন করলে কেন, কি তুমি বেশি উপার্জন করতে পারবে। বা হয়তো তোমার মেয়েকে তুমি বুঝিয়ে বলতে পারছো, পেশেন্টকে তুমি বোঝাতে পারছো না যে ওষুধ দিয়ে, পেশেন্ট বিশ্বাসই করতে চাইছে যে না না সবাই বলছে অপারেশন করে দিতে, অপারেশন করে দিই। এবার অনেক সময় আমাদের উপরে চাপ আসে, পেশেন্ট নিজে বলে যে না এটা, কিন্তু সেটা করতে গিয়ে পরে যদি কোনো অসুবিধার সৃষ্টি হয়, সে দোষটা বা সে দায়টা তো আমাদের। সো ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন, ভালো করে বোঝানো। মানে আমি বলবো যে যদি 10টা অ্যাসপেক্ট থাকে, তাহলে প্রথম 7টা কি 8টা হচ্ছে পেশেন্টকে বোঝানো। কমিউনিকেশন, 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 ভালো করে কথা বলা, ভালো করে বোঝানো। উনি বলতেন অপারেশন বা ট্রিটমেন্ট সবাই পারে, কিন্তু বোঝাতে বেশিরভাগ লোক পারে না। একজন মানুষ তার জীবনটা তোমার হাতের উপরে দিয়ে দেবে, অতএব তুমি যদি ভালো করে না বোঝাও তাহলে হবে কি করে। অতএব ভালো করে বোঝাতে হবে। আমাকে কিভাবে বোঝাতে হবে? আমি যদি আমার আত্মীয় চিকিৎসা করতাম সেভাবে বোঝাতে হবে। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কমন সেন্স। কমন সেন্স, তোমাকে বুঝতে হবে যে সাধারণ বুদ্ধিতে কোনটা উপযুক্ত। অ্যান্ড উনি বলতেন, এবং আমরাও জানি, কমন সেন্স ইজ দ্য রেয়ারেস্ট সেন্স অ্যামাংস কমন পিপল। কমন সেন্স আমাদের অনেকের মধ্যে কিন্তু নেই।
এবার প্রত্যেক কটা পেশেন্ট আলাদা, সেটা অনুযায়ী আপনার ধরুন এমন একটা চিকিৎসা আপনি দিলেন এমন একজন পেশেন্টকে যে শিলিগুড়ির থেকে যাতায়াত করছে, তাকে আপনি বললেন যে প্রত্যেক সপ্তাহে 3 বার করে আসতে হবে, সেটা তো অসম্ভব। আপনার পেশেন্ট ধরুন বাড়ির আপনার যেখানে চেম্বার সেখান থেকে 1 ঘন্টা দূরে থাকে, রোজ তার পক্ষে আসা সম্ভব। যার আসতে 8-10 ঘন্টা লাগে, আপনার কমন সেন্স কি বলে যে না আপনি এই চিকিৎসাটা সে করতে পারবেন না, তাকে এমন ভাবতে হবে যে মাসে একবার এলে হয়। আমাদের মাস্টারমশাইরা বলতেন যে পেশেন্ট কোথা থেকে আসছে সেটা লিখে রাখতে হয় প্রেসক্রিপশনের একটা কোণে, যাতে তার জায়গা অনুযায়ী ট্রিটমেন্টটা তাকে দিতে হবে। একই জিনিস আপনি গরমকালে হলে আমের চাটনি খাওয়াচ্ছেন, শীতকালে আমের চাটনি না দিয়ে হয়তো টমেটোর চাটনি খাওয়াবেন। সো আপনাকে বুঝতে হবে কোন পরিস্থিতিতে আপনি রয়েছেন। সো কোনো মেয়ে যদি আমার বোন হয়, আমার মেয়ে হয়, তাহলে আমি তাকে কিছুতেই 20 বছরের আগে প্রেগনেন্সি আনতেই দেব না। বাট 20, 21, 22 ঠিক আছে, প্রত্যেকের পারিবারিক পরিস্থিতি আলাদা। ডিস্ট্রিক্টে বা গ্রামের দিকে অনেকে থাকেন, তারা মনে করেন যে মেয়েকে বিয়ে দিয়ে দিলে আমার দায়িত্ব শেষ হয়ে গেল, অনেকেই তারা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। এই মানসিকতাটা আমি ঠিক মনে করি না। আমি খুব গর্ব করে বলি, আমার যিনি গাড়ি চালান গত 17-18 বছর ধরে, তিনি একদম লেখাপড়া কিছু জানেন না, কিন্তু ওনার মেয়ে এখন বিকম পড়ছে। আমাকে আজ কয়েকদিন আগে গাড়ি চালাতে বললো যে আমার মেয়ে এমকম পড়তে চায়, কি করবো বলুন তো। উনি বালিয়া জেলার থেকে এসছেন, উত্তরপ্রদেশের বালিয়ার থেকে এসছেন। ওখানে ওনার মেয়ে ছাড়া ওই গ্রামে ওই বয়সে সবার বিয়ে হয়ে গেছে। ওর মেয়ের এখন 23 বছর বয়স, 21 কি 22 বছর বয়স। সো বলছি যে আমার মেয়ে যদি এমকম পড়ে তাহলে তো প্রায় 23-24 বছর বয়স হবে, তখন কে বিয়ে করতে চাইবে? তাই বললাম দেখুন, কে বিয়ে করতে চাইবে এটা বড় কথা নয়। তোমার মেয়ে যদি শিক্ষিত হয়, সে তো নিজের পায়ে দাঁড়াতে পারবে, সে তো কোথাও একটা কাজ করতে পারবে। বিয়ে করাটাই কি মেয়েদের জীবন একমাত্র? সন্তান ধারণটাই কি মেয়েদের জীবন একমাত্র? এবং এটা আমার এই বিকাশটা আরো, এই চিন্তা ভাবনাটা আরো প্রসার হয়েছে বিদেশে যাবার পরে। আমার মনে আছে বিদেশে আমি একটা পার্টিকুলার অসুখ নিয়ে একটা লেকচার দিতে গেছিলাম, দিয়ে পুরো লেকচারটা আমি রেখেছিলাম এই সমস্যায় প্রেগনেন্সি হলে কি করতে হবে। অনেকে অডিয়েন্স থেকে উঠে দাঁড়িয়ে বললো যে হ্যাং অন ফর এ মিনিট, উই হ্যাভেন্ট কাম টু লিসেন অ্যাবাউট প্রেগনেন্সি, উই আর নট গোয়িং টু গেট প্রেগনেন্ট। সো আপনি এমন ভাবে বলুন যে অবিবাহিতরাও কি করবে, বা কারোর বিয়ে ভেঙে যেতে পারে, কেউ সন্তান নাও চাইতে পারে। আমার পরিচিত এরকম বহু মানুষ আছে যারা বিবাহিত কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে তারা সন্তান নেবেন না। যেরকম আমাদের খুব নমস্য পূজনীয় ডক্টর সুভাষ মুখার্জি, যিনি প্রথম টেস্ট টিউব বেবির জনক, তিনি বিয়ের আগেই ওনার স্ত্রীর সাথে কন্ট্রাক্ট করে নিয়েছিলেন যে তারা সন্তান নেবেন না। সন্তানের পেছনে সময় দেবার সময় ওনার ছিল না। উনি বলেছিলেন আমি বিয়ে করছি ঠিকই, মানে তার স্ত্রীকে বলেছিলেন তুমি আমার বন্ধু হিসেবে থাকবে, সহকর্মী হিসেবে থাকবে, কিন্তু আমি সন্তান নেব না। এটা আমাদের দেশে মানে 1 লক্ষ জনের মধ্যে এরকম হয়তো 1 জন লোক হবে। সন্তান পাচ্ছেন না সেটা বিরাট বড় ব্যাপার, কিন্তু সন্তান নেব না এরকম আমি বিদেশে গিয়ে অসংখ্য মানুষকে দেখেছি। তো আমি চাই সব মেয়েরাই শিক্ষিত হোক, সব মেয়েরাই সুস্থ থাকুক, এবং তাদের মা হওয়ার জন্য সব থেকে বেস্ট সময় হচ্ছে 25 থেকে 30। তাহলে দুদিকটাই ব্যালেন্স থাকলো, পড়াশুনো হলো, প্রফেশনও হলো, ঠিক সময় সন্তান নেওয়া হলো। এবার আমি আগে অনেক অনুষ্ঠানে বলেছি, আপনাদেরকে বলেছি কিনা জানি না, ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, there is never a perfect time to get pregnant। মানে কখন কোন বয়সে প্রেগনেন্সি নেবেন তার কোনো নির্দিষ্ট সময় নেই। 25টাও ঠিক হতে পারে, 28টাও ঠিক হতে পারে, 30টাও ঠিক হতে পারে, 32টাও। সেটা নির্ভর করছে আপনার পরিস্থিতির উপরে, যে কোন সময়ে আপনি নিলে আপনার প্রফেশনটা এফেক্টেড হবে না, আপনার ফ্যামিলি লাইফ এফেক্টেড হবে না, আপনার হয়তো বাড়িতে অন্য কোনো দায়িত্ব আছে সেটা কমপ্লিট করে, হয়তো বাড়িতে কোনো সিনিয়র মেম্বার অসুস্থ, এই সময় প্রেগনেন্ট হলে তাকে দেখাশোনা করার অসুবিধা হবে, আপনার হয়তো শরীরে কোনো অসুখ আছে, সেই অসুখটা সারিয়ে তবে প্রেগনেন্সি নিতে হবে। আমার কাছে অনেকেই এখন প্রেগনেন্সি নিতে আসে 40-এর পরে। আমি সেটাকে এনকারেজ করছি না। অনেকে এত কেরিয়ারিস্টিক যে তারা বলছে আমার ডিম ফ্রিজ করে রেখে দিন, আমি পরে এসে প্রেগনেন্সি নেবো 45 বছর বয়সে, রিটায়ার করে যাবো তাড়াতাড়ি। আজকালকার ছেলেমেয়েরা অনেকে 40-45-এ রিটায়ার করে যাচ্ছে, এত পরিশ্রম করে টাকা পয়সা জমিয়ে বাকি জীবনটা আনন্দ করবে, কিন্তু সেটাও ঠিক নয়। তখন হয়তো আনন্দ করার বয়স থাকবে না। তো আমি চাইবো যে একজন মেয়ের ধরুন 18 থেকে 25 বছর পর্যন্ত তার পিরিয়ডসে যেন নিয়মিত হয়, তার তলপেটে কোনো ব্যথা না থাকে, হোয়াইট ডিসচার্জের প্রবলেম না থাকে। আমাদের 3টে জিনিস দেখতে, একটা যে হরমোন দিক থেকে সবকিছু ঠিক আছে কিনা, কোনো ইনফেকশন হচ্ছে কিনা, আর শরীরে কোনো টিউমার বা সিস্ট ডেভেলপ করছে কিনা। সো প্রতি 6 মাস অন্তর অন্তত বছরে একবার একটা আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত। বিবাহিত মেয়েদের একটা
সার্ভাইকাল স্মিয়ার নেওয়া উচিত, জ্বরের মুখে কোনো ইনফেকশন আছে কিনা, ভেজানাল সোয়াব নেওয়া উচিত, এবং প্যাপ স্মিয়ার করে ক্যান্সারের পূর্ব লক্ষণ আছে কিনা দেখা উচিত। অবিবাহিত মেয়েদের এটা করা যাবে না, তাদের পেটের উপর দিয়ে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, বিবাহিত মেয়েদের প্রসবের পথ দিয়ে ট্রান্সভাইজানাল আল্ট্রাসোনোগ্রাফি করি, এবং প্রসবের পথ দিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করি। কিন্তু রক্ত পরীক্ষা করে আমরা অনেক কিছু জানতে পাই, হরমোনের গন্ডগোল, থাইরয়েড কেমন আছে, প্রোল্যাকটিন কেমন আছে, ডিম তৈরি করার ক্ষমতা কেমন, তখন থেকে জেনে নেওয়া উচিত। আমি যদি জানি যে আমার হার্টের সমস্যা ডেভেলপ করবে, আমি আগের থেকে প্রিকশন নেব। আমি যদি জানি আমার ডিম তৈরি করার ক্ষমতা কম, বা আমি ঘন ঘন ইনফেকশনে ভুগছি, বা আমার হরমোনের গন্ডগোল আছে, বা আমার ওভারিতে সিস্ট আছে, এন্ডোমেট্রিওসিস আছে, ইউট্রাসে ফাইব্রয়েড আছে, আমার তো আগের থেকে জেনে নিলে আমি তার চিকিৎসা করাতে পারবো, লুকিয়ে রেখে তো কোনো লাভ নেই। তো এই জিনিসটাকে আমরা বলি প্রি কনসেপশন কাউন্সেলিং। এবার আপনারা শুনেছেন হয়তো খবরের কাগজে ইন্টারনেটে একটা প্রসঙ্গ এসছে যে শ্বশুরমশাই বলেছেন ভাবি জামাইকে তার স্পাম রিপোর্ট দেখে তবে বিয়ে দেবে। এটা ঠিক কি ভুল, এটা নিয়ে আমি এই আলোচনায় যাব না, কারণ প্রত্যেক সমাজের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। আমার অ্যাঙ্গেলে যে কোনো কন্ট্রাক্টের আগে, মানে ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, ঠিক আছে, যে কোনো কন্ট্রাক্টের আগে আমরা যদি থ্যালাসেমিয়া চেক করতে পারি, থ্যালাসেমিয়া আছে কিনা চেক করছি, তো স্পাম চেক করার মধ্যে লজ্জার কি আছে? স্ত্রীর একটা ব্লাড টেস্ট করে যদি আমরা জানতে পারি যে তার হরমোন তৈরি করার ক্ষমতা কেমন আছে, তো এটার মধ্যে আমি কিন্তু সত্যি অন্যায় দেখি না। যদিও আমি যা শুনলাম সমাজের বেশিরভাগ মানুষ এটাকে খুব খারাপ চোখে দেখছেন, ঠিক আছে, দেখতে পারে, কিন্তু বলুন তো মেডিকেলে ডাক্তারি ঢোকার আগে আমাদের কেন হেলথ চেক আপ করা হয়েছিল? যাতে আমরা অসুস্থ হলে, আমাদের চোখের কালার ব্লাইন্ডনেস থাকলে, বা চোখে বেশি পাওয়ার থাকলে, বা আমরা যদি অসুস্থ থাকি, তাহলে তো আমরা কি করে চিকিৎসা করবো রোগীদেরকে? সো উই হ্যাড টু গো থ্রু দ্য টেস্ট। আর্মিতে যারা জয়েন করছে তাদেরকে টেস্টের থ্রু দিয়ে যেতে হচ্ছে। সো আমার প্রশ্ন হচ্ছে যে কখন টেস্ট করবেন, কিভাবে করবেন, সেটা কমপ্লিটলি নিজের উপরে। না, যারা এই মানসিকতা নিয়ে বিয়ে করছেন যে জামাইয়ের স্পাম কেমন আছে কি, তাদের বিয়ে করানোর উদ্দেশ্য হচ্ছে খালি সন্তান উৎপাদন, সেটা আবার ঠিক নয়। বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রী একসঙ্গে যাতে জীবনটা কাটাতে পারেন, বন্ধুর মতো, সাথীর মতো একসঙ্গে কাটাতে পারেন, যাতে তারা যৌথভাবে একটা পরিবার চালাতে পারে, এবং সময় মতো একটি বা দুটি বা তিনটি সন্তান নিতে পারেন। রিপ্রোডাকশন ইজ রিকোয়ার্ড। আমাদের বংশ পরম্পরায় আমরা যদি আমাদের বংশটাকে রাখতে চাই, আমাদের সন্তান নিতে হবে। কিন্তু সন্তান নেবার জন্য বিয়ে, না বিয়ের জন্য সন্তান নেওয়া? আমার পরিষ্কার ধারণা হচ্ছে, পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমি বিয়ে করছি, সন্তান ধারণ ইজ সেকেন্ডারি। আমি মেয়েকে বিয়ে দিচ্ছি, সে মা হবে বলে আমি বা বউকে নিয়ে আসছি বাড়িতে, তাকে একটা সন্তান তৈরি করার যন্ত্র হিসাবে, সেটা আমার চিন্তা ভাবনার বাইরে। ইট ইজ মাই ভেরি পার্সোনাল ভিউ, কিন্তু আমি এটা কারোর উপর চাপিয়ে দিতে চাই না। সমাজ যেভাবে চলছে, আমি যদি একটা প্রশ্ন, এটাও অনেকের প্রশ্ন, সেজন্য এই প্রশ্নটাও মনে আসছে, আপনাকে একটু বলি। বলুন না। হ্যাঁ, সমস্ত প্যারামিটার ঠিক আছে, তা সত্ত্বেও অনেকে সন্তান ধারণে অক্ষম হন, মানে সন্তান আসছে না, এটা দেখা গেছে বছরের পর বছর। তো এটা কিভাবে ব্যাখ্যা হবে? এটা নিয়ে অনেকের প্রশ্ন যে তাহলে এত প্যারামিটার দেখে নেওয়ার কি মানে? এটার তো তাহলে অর্থহীন। দেখুন, সন্তান না আসা, যাদের সন্তান আসছে না, আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন, যে আমি দেখে নিলাম যে সবকিছু আমার ভালো আছে, তাতেও সন্তান নাও হতে পারে। আবার সবকিছু যদি সমস্যা থাকে, তার তো সমাধানও আছে। তো কারো যদি স্পাম কাউন্ট কম থাকে বা ডিম তৈরি করার ক্ষমতা থাকে, আমরা তো সেটা সারাতে পারি, রাস্তা বন্ধ থাকলে রাস্তাটা খুলতে পারি। এবার যেটা আপনি বলছেন সমস্যা নেই, সেটা মানে সমস্যাটা আছে, আমরা ধরতে পাচ্ছি না। সো আমরা কি 1/3 পুরুষের সমস্যা, 1/3 মেয়েদের সমস্যা, 1/3 সমস্যাটা আমরা ধরতে পারছি না। সো উই কল ইট আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। এখানে তিনটে জিনিস হয়। এক হচ্ছে ডিমটা বেরোচ্ছে কিন্তু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকতে পারছে না, মাঝখানে জরায়ু, দুপাশে দুটো ফ্যালোপিয়ান টিউব বা জন্মনালী বা ডিম্বনালী, যার মধ্যে দিয়ে ডিমটা শরীরে ঢুকছে, ইউট্রাসের কাছে আসছে, এবং স্পার্ম আর এগের মিলন হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। সো এক হচ্ছে ডিফেক্ট ইন এগ পিক আপ, মানে উইকেট কিপারে চট করে বলটা ধরা উচিত, কিন্তু উইকেট কিপার বলটা ধরতে পারলো না, বলটা বাউন্ডারিতে চলে গেল।
সো ডিমটা বেরোচ্ছে কিন্তু ফ্যালোপিয়ান টিউবে ঢুকতে পারছে না, এটা ধরার কোনো টেস্ট নেই। দ্বিতীয় হচ্ছে ডিম আর স্পাম এক জায়গায় রয়েছে কিন্তু তারা মিলিত হচ্ছে না। এটা বোঝানোর জন্য আমি বলি, এই সামনে কালী পুজো আছে, দিওয়ালি আছে, দিওয়ালির দিন কিন্তু সব তুবড়ি ফাটবে না, সব রং মশাল জ্বলবে না, ড্যাম্প পড়ে যাওয়ার একটা ব্যাপার আছে। আমরা ছোটবেলায় কালী পুজোর দিন আমরা কি করতাম, যে সব রোদে আগে বাজিগুলোকে রেখে দিতাম। তো ঠিক তেমনি যে আগুন আর বারুদ একসঙ্গে থাকলে জ্বলার কথা, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আগুন আর বারুদ একসঙ্গে জ্বলে না। তো ডিম আর স্পাম একসঙ্গে থাকলে নিষেক হবার কথা, কিন্তু অনেকের ক্ষেত্রে হয় না। সো ইটস এ ফল্টি ফার্টিলাইজেশন, সেটা ধরারও কোনো টেস্ট নেই। আর থার্ড যেটা হয়, ভ্রূণটা তৈরি হয়ে ভ্রূণটা জরায়ুতে বাসা বাঁধে না, মানে ইমপ্লান্টেশন হয় না, সেটারও কোনো টেস্ট নেই। এবার আপনি খুব সুস্থ, কিন্তু আপনি এখান থেকে হাওড়া স্টেশন হেঁটে যেতে পারছেন না। আমি এই বয়সে হয়তো এখান থেকে হাওড়া স্টেশন হেঁটে যেতে পারবো না, সল্টলেক থেকে হাওড়া স্টেশন অনেকেই হেঁটে যায়। আমিও ছোটবেলায় কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন নিয়মিত হেঁটে যেতাম। তাহলে কি আমি এখন অসুস্থ? না। সো একই মানুষ এক এক বয়সে তার এক এক রকম কর্মক্ষমতা। আর আমাদের 5 বন্ধুর মধ্যে হয়তো কেউ পুরোটা হেঁটে যাচ্ছে, কেউ অর্ধেক হেঁটে যাচ্ছে, কেউ 1/10 হেঁটে যাচ্ছে, কিন্তু সবাই সুস্থ। সো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, এই যে সমস্যা নেই তা নয়, সমস্যা আছে। ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং ফর দ্য পেশেন্টস। পেশেন্ট একদম অস্থির হয়ে যায়, এটা তো সবই তো ঠিক আছে, আসছে না কেন। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, যে সন্তান আসাটা কিন্তু কোনো অসুখ সারানো নয়, এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রকৃতির একটা সমাধান। আম সারা বছর হয় না কেন, প্রতিদিন বৃষ্টি হয় না কেন, 24 ঘন্টা সূর্যের আলো থাকে না কেন? প্রকৃতি নিয়ম করেছে ঠিক একইভাবে, যে সন্তান আসবে প্রত্যেক 3 জনের মধ্যে 1 জনের। কেন প্রকৃতি নিয়মটা করেছে? তার কারণ আমরা জানি না, কিন্তু কেন হয় না সেটা জানি, যেটাকে বলে সিনক্রোনাইজেশন, খাপে খাপে লাগা। এই যে দুটো জিনিস খাপে খাপে লাগবে, আপনার যদি এরকম হয় তাহলে কিন্তু আঙ্গুলগুলো ঠিক আছে কিন্তু খাপে খাপে লাগছে না, বা দুটো আঙ্গুল ঢুকলো বাকিগুলো ঢুকলো না। সো এই সিনক্রোনাইজেশন দেখা যায়, কোনো মাসে ডিম ভালো আছে, স্পাম ভালো নেই, কোনো মাসে ডিম স্পাম দুটো ভালো আছে, ভ্রূণটা ভালো আছে, জরায়ুর দেওয়াল ভালো নেই। সো এই যে খাপে খাপে লাগা সবকিছু, যেটাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে একটা ফলের গাছ আছে, আমের গাছ আছে, আমগুলো পাকবে রোববার দিন। এবার আপনার বাড়িতে অতিথি এলো বুধবার। এবার বুধবার কি হচ্ছে, আপনি হয় কাঁচা আম দিতে হচ্ছে, কার্বাইডে পাকানো আম দিতে হচ্ছে, বা পচা আম দিতে হচ্ছে। রোববার পারফেক্ট পাকবে, কিন্তু অতিথিরা আসছে বুধবার, বা বুধবার পাকবে, অতিথি আসছে রোববার। এই জিনিসটা আমাদের রিপ্রোডাকশনেও হয়, যে আপনার ভ্রূণ ভালো, কিন্তু জরায়ুর দেওয়ালটা ভ্রূণকে নেবার জন্য উপযুক্ত শুক্রবার, আর ভ্রূণটা ভালো বুধবার। এই জিনিসগুলো আমরা তো গবেষণা করে পড়াশোনা করে সব জানি, কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর অসুবিধা। কিন্তু বিদেশে বোঝানোর অসুবিধা নেই, কারণ বিদেশে ছোটবেলার থেকে এই জিনিসগুলো শিখিয়ে দেওয়া হয়। সো বিদেশে প্রেগনেন্সি না এলে যে কোনো চিকিৎসার পরে পেশেন্টরা এসে কাঁদে না, তারা এসে বলে আমরা তো জানি, আপনি তো বলেছিলেন। যেরকম পরীক্ষায় ফেল করলে বিদেশে কেউ কাঁদে না, বিকজ ওরা জানে যে কিছু মানুষ তো ফেল করবে, সে ড্রাইভিং টেস্টে বলুন আর ডাক্তারি পরীক্ষায় বলুন। বরং যারা ফেল করে তারা খুশি হয়, যারা পাশ করেছে তাদেরকে খাওয়ায়, বলে আমরা তো আরো 1 বছর পড়তে পারবো, আমরা আরো ভালো ডাক্তার হব। আমি একটা বর্ণ বাড়িয়ে বলছি না, বিশেষ করুন আমাদের দেশের মানসিকতার পশ্চিমের মানসিকতা কমপ্লিটলি আলাদা। যে 3 বারে পাশ করেছে তাদের ধারণা সে বেশি ভালো ডাক্তার, আমাদের দেশে কেউ সেটা মানবে না। সো আমাদেরকে শিক্ষিত হতে হবে, এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে এবার আসুন, আমি যেটা আলোচনা করছিলাম, মেয়ে থেকে মা। এই মেয়ে থেকে মা যাত্রাপথের প্রথম কথা হচ্ছে, মা হওয়ার জন্যই কিন্তু মেয়ের জন্ম নয়। মেয়ের জন্ম তার জীবনটা সে যেভাবে কাটাতে চায় সেই জন্য। এবার তার ইচ্ছা মতো সে মা হবে। জন্ম নিয়ন্ত্রণ মেয়েদের জন্মগত অধিকার। সো আপনি জন্ম নিয়ন্ত্রণ পিলের কথা যদি আনেন, জন্ম নিয়ন্ত্রণ পিল নেওয়া উচিত, ওটা গত শতাব্দীর সব থেকে ভালো আবিষ্কার, সব থেকে বড় আবিষ্কার হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল। ছোট্ট একটি পিল, সো এফেক্টিভ, সো পাওয়ারফুল, ইটস এ টাইনি লিটল পিল। টাইমস ম্যাগাজিনে পিলের 50 বছর যখন হলো 2010 সালে, টাইমস ম্যাগাজিনে একটা ইস্যু তারা কমপ্লিটলি করেছিল পিলের উপরে, এবং তার কাভারে লেখা ছিল সো স্মল, সো পাওয়ারফুল, সো এফেক্টিভ। একজন মেয়ে গর্ভবতী হবে কি হবে না, ছোট্ট একটা ওষুধ ডিটারমিন করে দিচ্ছে। আর আমাদের দেশে পিলকে বলা হচ্ছে বিষ, হরমোন মানেই খারাপ। খুব শিক্ষিত মানুষ, কয়েকদিন আগে একজন ভীষণ উচ্চশিক্ষিত মানুষ এসে আমাকে বললেন, আমার স্ত্রীকে প্রেগনেন্সিতে কোনো হরমোন ওষুধ দেওয়া চলবে না, হরমোন আমি চাই না, প্রেগনেন্সি একটা নর্মাল এফেক্ট। তাই আমি বললাম, আপনি বাগানে যখন গাছ হয়, আপনার বাগানে আপনি কি খালি বৃষ্টির জলের উপর নির্ভর করেন?
আপনি বাগানে জল দেন না, আপনি বাগানে সার দেন না, সব মাটিতেই তো সার থাকার কথা, কিন্তু কেন এক্সট্রা দেন? তেমনি প্রেগনেন্সিতে আমরা যে ওষুধগুলো দিই সেগুলো কিন্তু সাপোর্টিভ মেডিসিন, দিস আর নট কিউরেটিভ মেডিসিন। কোনো অসুখ সারানোর জন্য দিচ্ছি না। প্রোজেস্টেরন হরমোন ন্যাচারাল হরমোন, সেটা দিয়ে আমরা প্রেগনেন্সিটাকে ভালো রাখার চেষ্টা করি, অ্যাবর্শন কমানোর চেষ্টা করি, কিন্তু আমাদের দেশের শিক্ষিত সমাজ সেটা জানে না। আমি 40 বছর ডাক্তারি করে খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের দেশে বেশিরভাগ মানুষ ডাক্তারির দিক থেকে অশিক্ষিত। হরমোন কথাটা তারা শুনে রেখেছে, হরমোন মানেই খারাপ। তাদের থাইরয়েড হরমোন নিতে কোনো অসুবিধা নেই, ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেই মুহূর্তে আপনি পিলের কথা বলবেন সঙ্গে সঙ্গে আপনি একদম ছিছি করবে। কারণ কি? রিপ্রোডাকশন। আমরা মজা করে বলি নাভির নিচে সবকিছু অপরিষ্কার, সবকিছু খারাপ, নাভির উপরে সব ভালো। আমি যখন আপনাকে বলি, আমাকে কিছুক্ষণ আগে একজন জিজ্ঞেস করছিলেন যে আপনি গাইনোকোলজিস্ট হলেন কেন? আমার কাকা আমাকে বলেছিলেন যে তুমি এত ডিসিপ্লিন থাকতে গাইনোকোলজি কেন করলে? মানে অ্যাজ ইফ যে গাইনোকোলজি মানে নাভির নিচে মানেই জিনিসটা নোংরা, মানে বা নোংরা বা চুপি চুপি করতে হবে, সেখানে খোলামেলা করতে হবে। মানুষের জন্ম হচ্ছে যেটা, মানুষের জীবন যেখানে সৃষ্টি হচ্ছে সেটাকে মানুষ উঁচু চোখে দেখছে না। এইটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা বা অশিক্ষা, আপনি যাই বলুন। সো জন্ম নিয়ন্ত্রণ আমরা ব্যবহার করব। জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করার ফলে অনেক অ্যাডভান্টেজ আছে। সিস্ট হবে না, ইনফেকশন হবে না, পিসিও এন্ডোমেট্রিওসিস ঠিক হয়ে যাবে। আপনি যখন সন্তান নিতে চাইবেন, পিল বন্ধ করার 6 মাসের মধ্যে আপনি সন্তান নিতে পারবেন। অনেকের মধ্যে ভুল ধারণা যে এই ওষুধগুলো খেলে নাকি সন্তান নেবার ক্ষমতাটা কমে যায়, সম্পূর্ণ ভুল। এরকম অনুষ্ঠানে দেখবেন আমি মধ্যে মধ্যে খুব রেগে যাই বা বিরক্ত হয়ে যাই। মানে এত চেষ্টা করলাম কিন্তু 40 বছরের মুখে ফেনা উঠে গেল, কিন্তু শেখাতে পারলাম না। এবং সত্যি পারবো কিনা আর যে বছর বাঁচি তার মধ্যে সত্যি আমার সন্দেহ আছে। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলুন। এই কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করার কি কোনো নির্দিষ্ট বয়স আছে? ইপসিতা শর্মা কসবা থেকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, নির্দিষ্ট বয়স বলতে বিদেশে নিয়ম আছে 14 বা 15 বছরের পরই তারা ব্যবহার করতে পারবে, বাবা মাকে না জানিয়েও ব্যবহার করতে পারবে। কেন? ওখানে তারা বন্ধুদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং তাতে তারা যদি গর্ভবতী হয়ে যায় সেটা খুব ভয়ের কারণ। সো গভর্নমেন্ট বলছে যে পিল খাওয়া গর্ভবতী হয়ে যাওয়ার তুলনায় অনেক কম ভয়। কিন্তু আইডিয়ালি পিলটা কখন নেবে? যখন শারীরিক সম্পর্ক শুরু হবে তখন। এবার শারীরিক সম্পর্ক বিয়ের আগে শুরু হবে কি হবে না সেটা সমাজ ঠিক করবে, সেটা আমি ঠিক করার কেউ নই। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ, আই উড সে মেজরিটি, শারীরিক সম্পর্ক শুরু করে দিচ্ছে, তার মধ্যে অসুবিধা কিছু নেই। কিন্তু গর্ভবতী হয়ে যাওয়া বা স্বামীর থেকে স্ত্রীতে, স্ত্রীর থেকে স্বামীতে কোনো ইনফেকশন ছড়িয়ে পড়াটা, সো তাদেরকে প্রোটেকশন নিতে হবে, কন্ডম ব্যবহার করতে হবে, কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করতে হবে। সো পিল আমি মনে করি বিয়ের আগে পিল ব্যবহার করতে পারবে যদি তাদের শারীরিক সম্পর্ক থাকে। শারীরিক সম্পর্ক হয়ে যাবার পরে প্রেগনেন্সি নষ্ট করতে আসা বা ইমার্জেন্সি পিল নেওয়ার থেকে রেগুলার পিল নেওয়া অনেক ভালো। আমার কাছে অনেকেই এসে ইমার্জেন্সি পিল চায়। আমি খুব সৌভাগ্যবান যে আমার কাছে বেশিরভাগ মানুষ আসে সন্তান তৈরি করার জন্য, নষ্ট করার জন্য নয়। আমি খুব সৌভাগ্যবান, কিন্তু আমার কাছেও তবু আসে, অন্য ডাক্তারের কাছে তো রোজই অসংখ্য মানুষ আসে, এসে বলে আমাদের একটা আনপ্রোটেক্টেড শারীরিক সম্পর্ক হয়ে গেছে, আপনি ওষুধ দিন যাতে প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায়। সেটার থেকে নিয়মিত প্রোটেকশন নেওয়াটা ভালো। আচ্ছা, এখানে প্রশ্ন, এই কাণ্ডটা যদি কারোর আর্লি লাইফে ঘটে তাহলে কি পরবর্তীকালে সন্তান আসার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে? একদমই হতে পারে না। দেখুন, সত্যি কথাটা সত্যি হিসেবে বলছি, ভয় দেখিয়ে আমাদের দেশে কি আছে, আমাদের দেশে মানুষকে ভয় দেখিয়ে কাজ করানো হয়। সে আপনি ইলেকশনই বলুন আর ডাক্তারই বলুন, ভয় দেখানো হয়। তুমি ভোট না দিলে বাড়ি জ্বালিয়ে দেবো, ঠিক আছে, তুমি এটা এক্ষুনি অপারেশন না করলে তুমি কিন্তু মরে যাবে। আমার কাছে যেরকম পেশেন্ট এসছে তাকে বলা হয়েছে তুমি এক্ষুনি কালকে ভর্তি হয়ে অপারেশন করো, তোমার ইউট্রাসটা পিছিয়ে গেছে, তুমি মরে যাবে। ডাক্তারি বইতে একটা শব্দ এটা নিয়ে লেখা নেই। মানে ক্যান্সারের অপারেশন এরকম নয় যে পরের দিন করলে মরে যাবে, তা নয়। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে এভাবেই মানুষকে ভয় দেখিয়ে রাজি করানো। সো মানুষ যাতে শারীরিক সম্পর্ক না করে তার জন্য তাদেরকে ভয় দেখানো হয়েছে, তুমি যদি আগে শারীরিক সম্পর্ক শুরু করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার সন্তান আসবে না। এবার একাধিক মানুষের সাথে শারীরিক সম্পর্ক যারা করছেন, যারা ঠিক করেছেন যারা বিবাহ করবেন, বিবাহের আগে শারীরিক সম্পর্ক করছেন, সেটা নিয়ে কোনো বাধা নেই। কিন্তু যারা একাধিক মানুষের সাথে শারীরিক সম্পর্ক করছেন তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, এবং ইনফেকশন হলে ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে।
কিন্তু তাতেও তো চিকিৎসা আছে। আপনি কোনটা করবেন কি না করবেন সেটা তো কমপ্লিটলি আপনার উপরে। আপনি অ্যাডাল্ট হয়ে গেলে দেশে কোনো আইন নেই যেটা আপনাকে বলছে যে বিয়ে ছাড়া আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন না। আপনি হয়তো ড্রাগস নিলে আপনাকে পুলিশে ধরবে, সিগারেট খেলে তো আপনাকে পুলিশে ধরবে না। এবং আজকাল আমরা যেটা লক্ষ্য করছি, মেয়েদের মধ্যে স্মোকিং ভীষণ বেড়ে গেছে, ভীষণ 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 বেড়ে গেছে। সেটার মধ্যে লজ্জার কিছু নেই, কিন্তু স্মোকিং করার ফলে যে ব্যাড এফেক্টগুলো হবে, লাংসের প্রবলেম, হার্টের প্রবলেম, রিপ্রোডাকশনের প্রবলেম, সন্তান ধারণের ক্ষমতা কমে যাচ্ছে, ওভারি ফাংশন কমে যাচ্ছে, আর্লি মেনোপজ হচ্ছে, সেগুলো তিনি যদি জেনেও নেন তাহলে সেটা তার উপরে, অ্যাট দ্য এন্ড অফ দ্য তার উপরে। সিগারেট খাওয়াতে হবে খারাপ কি জানেন? মোটা হয়ে যাবা। ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকছে, হাঁটছে না, কোনো এক্সারসাইজ করছে না। সো আমার কাছে যখন কোনো কাপল এসে বলে যে আমরা ডাক্তারবাবু কখন প্রেগনেন্সি নেব, আমি তাদেরকে বলি যে কয়েকটা জিনিস দেখে নিন। 1 নম্বর, স্পার্মে কিছু সমস্যা আছে কিনা। 2, ডিম তৈরি করার সমস্যা কিছু আছে কিনা। 3, ইউট্রাসে কিছু সমস্যা আছে কিনা। এর মধ্যে যদি কিছু সমস্যা থাকে সমস্যাগুলো আমরা সারিয়ে নিই। যদি এরকম হয় তাড়াতাড়ি না নিলে ভবিষ্যতে অসুবিধা হবে, তাড়াতাড়ি নিন। যদি সবকিছু ঠিক থাকে আপনি 30 বছর 32 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যদি আপনি দুটো সন্তান চান, প্রথম সন্তানটা 25 থেকে 30-এর মধ্যে নিয়ে নিন, আর দ্বিতীয় সন্তানটা 30 থেকে 35 বা 28 থেকে 32। দুটি সন্তান নিন, 2-3 বছরের গ্যাপ রাখুন। যদি 3টি সন্তান চান তাহলে আরো আগে শুরু করতে হবে। 35-এর পরে চেষ্টা করবেন সন্তান না নিতে। এবার মা হতে গেলে মেয়েদের শরীরে দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে শরীরে যথেষ্ট নিউট্রিশন আছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে হরমোন সবকিছু ঠিক আছে কিনা, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে কিনা। তাহলে 3টে জিনিস, একটা হচ্ছে নিউট্রিশন, একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে স্ট্রাকচার। এবার প্রকৃতি এমনই সুন্দর সিস্টেম করেছে, যারা শারীরিকভাবে অসুস্থ, যারা ধরুন ভীষণ মোটা, ভীষণ রোগা, কিডনির প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, খুব সিভিয়ার অ্যানিমিয়া, টিউবারকুলোসিস আছে, তাদের ওভারি ঠিক মতো কাজ করে না। যুদ্ধের সময় মেয়েদের পিরিয়ডস বন্ধ হয়ে যায়, কারণ সেই সময় সন্তান ধারণ করলে অসুবিধা হবে। অ্যাংজাইটি, পরিবারে কোনো কারোর মৃত্যু হয়েছে, কেউ সিরিয়াসলি অসুস্থ হয়েছে, মেয়েদের পিরিয়ডস বন্ধ হয়ে যায়। সো নেচার ইজ ভেরি ক্লেভার। নেচার কি চাইছে? এমন সময় প্রেগনেন্সি দিই যে সময় মেয়েটি বা মহিলা সম্পূর্ণ সুস্থ। এবার যারা অসুস্থ, মানে যারা ভীষণ মোটা, আমি কিছুদিন আগে একজনের অপারেশন করলাম, 112 কেজি ওজন। তার অপারেশনটা এত রিস্কি হয়ে গেল, 112 কেজি ওজন তো হবার কথা নয়। মেয়েদের স্বাভাবিক ওজন 65 কেজি হওয়ার কথা, তার ওজনটা ডাবল। এবার কি করে হলো? তিনি একের পর এক খেয়ে গেছেন এবং এক্সারসাইজ করেননি। শরীর তো ব্যাংকের মতো, আপনি যত খাবেন ব্যাংকে টাকা জমবে, আপনি যত এক্সারসাইজ করবেন না ব্যাংকের টাকা খরচা হবে না। এবার শরীরটাকে আপনি যদি ফোলাতে থাকেন ফুলবে, কিন্তু সেটাকে কমাতে হবে। সো আমাকে পেশেন্টের বয়সটা খুব ইম্পর্টেন্ট। বডি ম্যাস ইন্ডেক্স, মানে ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কোয়ার গিভস আস বডি ম্যাস ইন্ডেক্স, সেটা আমাদেরকে দেখতে হবে। 3, রিপ্রোডাক্টিভ কোনো ইনফেকশন আছে কিনা, কোনো হরমোনের গন্ডগোল আছে কিনা, শরীরে অন্যান্য অসুখ আছে কিনা, সেগুলো দেখে তারপরে আমরা প্ল্যান করে প্রেগনেন্সি নেব। আমাদের বইতে লেখা আছে 35-এর কম যাদের বয়স, তাদের 1 বছর চেষ্টা করে সন্তান না এলে তারপরে তাদের ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তার দিদিমণির কাছে গিয়ে টেস্ট করানো, ট্রিটমেন্ট শুরু করা উচিত। যাদের বয়স 35-এর বেশি তাদের 6 মাসের মধ্যে না এলেই করা উচিত। যাদের কোনো অসুখ আছে তাদের সেই অসুখগুলো যদি সন্তান আসার ব্যাপারে বাধা আমরা জেনে থাকি, তাহলে একদিনও অপেক্ষা করা উচিত নয়, এসে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা উচিত। এটাই হচ্ছে ইন শর্ট মেয়ে থেকে মা হওয়ার আমার জিস্ট বক্তব্য। এবার যাদের যা প্রশ্ন আছে, অনেকে লিখছেন আপনি এভাবেই আমাদের সমৃদ্ধ করুন। শ্রীকুমার রায় লিখছেন খুব জরুরি প্রসঙ্গ, ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শ্রীকুমার দা আপনাকেও। প্রিয়াঙ্কা লিখেছে খুব সুন্দর এগোচ্ছে, থ্যাংক ইউ। আমাদের আরেকটি প্রশ্ন আছে, পিরিয়ড চলাকালীন ব্যথা কি পরবর্তীকালে বন্ধ্যাত্বের অসুখ বলে চিহ্নিত হতে পারে? সুদেব মহান্ত বহরমপুর থেকে জানতে চেয়েছেন। না না না, পিরিয়ড চলাকালীন ব্যথাটা স্বাভাবিক। কম বয়সী মেয়েদের পিরিয়ড চলাকালীন ব্যথা একটু হবে, যেরকম যখন ওয়েদার চেঞ্জ হয়, সর্দি কাশি যেরকম হয়, হ্যাঁ, মানে একটু সর্দি কাশি হওয়া মানেই কি গলার ক্যান্সার বা নাকের বড় টিউমার, তা তো নয়। সো পিরিয়ড চলাকালীন অল্প ব্যথা বা বেশি ব্যথা স্বাভাবিক, কিন্তু এটা যদি অল্প ওষুধপত্র খেয়ে, প্যারাসিটামল বা মেফটাল স্প্যাস বা ড্রোটিন জাতীয় ওষুধ বা একটু হট ওয়াটার ব্যাগ এগুলো নিয়ে না কমে, তখন আমাদের একটা আলট্রাসোনোগ্রাফি করা উচিত। এবার আলট্রাসোনোগ্রাফি করলে আমরা জানতে পেরে যাব যে কি সমস্যা রয়েছে। এবার আলট্রাসোনোগ্রাফি প্রসঙ্গে আমাদের একজন মাস্টারমশাই খুব সুন্দর কথা লিখেছিলেন ইংল্যান্ডে, যে আলট্রাসোনোগ্রাফি আশীর্বাদ না অভিশাপ।
ইজ ইট এ ব্লেসিং অর ইজ ইট এ কার্স? হ্যাঁ, উনি বলেছিলেন আলট্রাসোনোগ্রাফি আমাদেরকে এমন একটা দরজা খুলে দিয়েছে যেটা কোনোদিন বন্ধ করা যাবে না। উনি কি মিন করতে চেয়েছিলেন যে আলট্রাসোনোগ্রাফি করে আমরা এমন কিছু ইনফরমেশন পাচ্ছি সেটা না জানলেই ভালো হতো। এবার সোনোলজিস্ট যিনি স্ক্যান করছেন তার ফিলোসফিটা কি চিন্তা করুন। আমি ডাক্তার হিসেবে আপনাদেরকে বলছি, একজন সোনোলজিস্ট কি চাইছেন? তিনি চাইছেন যে কোনো মতেই কেউ যেন না বলতে পারে তিনি কিছু ধরতে পারেননি। অসম্ভব ছোট্ট একটা সিস্ট থাকলে উনি কিন্তু লিখে দিচ্ছেন সিস্ট আছে, কিন্তু উনি তো চিকিৎসা করছেন না, ওনার কাজ হচ্ছে জানানো। আর আমরা যারা রিপোর্ট দেখছি আমরা জানি যে সিস্টটা 5 সেন্টিমিটার কম হলে চিন্তার কারণে, কিন্তু 1 সেন্টিমিটার হলে উনি সিস্ট লিখে দিচ্ছেন, 1/2 সেন্টিমিটার হলে উনি সিস্ট লিখে দিচ্ছেন। এবার পেশেন্টরা কি করছে? পেশেন্ট ওরে বাবা আমার সিস্ট হয়েছে, পেশেন্টরা তো রিপোর্টটা পড়তে পারছে, আপনি তো রিপোর্টটা লুকিয়ে রাখতে পারছেন না। এবার অনেক সময় লিখছে পলিসিস্টিক ওভারি। সিস্টিক হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন নয়, ঠিক আছে? সিস্টিক মানে কি? সিস্টের মতো। রসগোল্লা সাদা গোল, টেবিল টেনিস বল সাদা গোল। তো সাদা গোল কিছু জিনিস থাকলে কি আমরা খেয়ে ফেলবো? না ব্যাট দিয়ে খেলতে আরম্ভ করবো? রসগোল্লা দিয়ে তো আমরা খেলি না, আর টেবিল টেনিস বলও খাই না। তোরা কি বলছে? সিস্টের মতো, কিন্তু সিস্ট নয়। এইটা সাধারণ মানুষকে বোঝানো অসম্ভব। এবং অনেক ক্ষেত্রে সত্যি এটা হচ্ছে যে ছোট থেকে ছোট সিস্ট যেটাতে অপারেশন না করলেও হতো, অনেক সময় বাড়ির লোকের চাপে বা ডাক্তারবাবুরা, অর্থের কথা বাদ দিন, ডাক্তারবাবুরা সমস্যার সমাধানের সব থেকে ভালো উপায় কি? অপারেশন করে দাও, জিনিসটা সরিয়ে দাও। কিন্তু এইটা সঠিকভাবে বোঝানো যেখানে অপারেশনের দরকার নেই, ওষুধেই এটা চলে যাবে, অনেক সময় সময়ের সাথে সাথে নিজে নিজেই চলে যাবে। সো তলপেটের ব্যথা হলে আলট্রাসোনোগ্রাফি আমরা করব, কিন্তু করেই ভয় পাবো না, করেই ভয় পাবো না। আগে যখন আলট্রাসোনোগ্রাফি ছিল না, অনেক কিছু আমরা জানতে পারতাম না, আমাদের ছোটবেলায় আমরা অনেক কিছু জানতে পারতাম না, কিন্তু অনেক সময় আননেসেসারি ট্রিটমেন্ট হতো না। এখন কি হচ্ছে? অল্প বয়সী মেয়ে ওভারিতে সিস্ট আছে, তাকে ওষুধ দেওয়া হচ্ছে, যেটা আমাদের ছোটবেলায় দেওয়া হতো না। সো ডাক্তারিটাও কি, আপনি যত জানবেন তত কি আপনাকে পেশেন্টকে শান্ত করার জন্য, বাড়ির লোককে শান্ত করার জন্য আপনাকে ওষুধ দিতে হবে। অনেক ডাক্তাররা বলেন আমি না দিলে অন্য কেউ দিয়ে দেবে, তখন উনি এসে আমাকে বলবেন যে আপনি কেন ওষুধ দিলেন না, ওই ডাক্তারবাবু কেন ওষুধ দিলেন। আর আমাদের দেশে অসুবিধা কি? কোনো স্ট্যান্ডার্ডাইজেশন তো নেই। আমেরিকা বা ইউরোপে বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে রয়্যাল কলেজ আছে, বোর্ড আছে, তারা বলে দিয়েছে যে রবীন্দ্রসঙ্গীতের মতো এটা তোমাকে এইভাবেই গাইতে হবে, এই চিকিৎসা, এইটাই ট্রিটমেন্ট। আমাদের দেশে সেটা কেউ নেই। মানে কেউ যদি রবীন্দ্রসঙ্গীত আধুনিক গানের মতো গায়, কেউ আটকাতে পারবে না। আপনি যদি মিক্সিং করে ফেলেন, কিছুটা হিন্দি, কিছুটা বাংলা, কিছুটা ইংরেজি করে গান গান, কেউ আটকাতে পারবে না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে ব্যথাকে ভয় পেলে চলবে না। আমাদের স্ত্রীরোগদের কাছে 3টে সমস্যা নিয়ে মানুষরা আসে: ব্লিডিং এর সমস্যা, ব্যথার সমস্যা, আর ডিফারেন্ট ডিসচার্জের সমস্যা, সাদা বা হলুদ বা দুর্গন্ধযুক্ত ডিসচার্জের সমস্যা। এছাড়া আসে বন্ধ্যত্বের সমস্যা নিয়ে। আর কি প্রশ্ন আছে বলুন? হ্যাঁ, আরেকটি প্রশ্ন হচ্ছে, এই ব্যথা থেকে প্রশ্নটা এসেছে। অনামিকা ঘোষাল প্রশ্ন করছেন, কোথা থেকে করছেন স্পষ্ট নয়, প্রশ্ন করেছেন একটোপিক প্রেগন্যান্সি এসেছে কি করে বুঝবো? আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি বোঝার উপায় হচ্ছে, সাধারণত প্রেগন্যান্সি এলে পিরিয়ড মিস করলে 7 দিন বাদে আমরা ইউরিন টেস্ট করে বুঝে যাই যে প্রেগন্যান্সি এসছে। এবার আমরা পিরিয়ডের ডিউরেশনটা চিন্তা করি আগের পিরিয়ডের ডেট থেকে। সো আগের পিরিয়ডের ঠিক 2 সপ্তাহ বাদে প্রেগন্যান্সিটা শুরু হয়, ওভুলেশন হয় লাস্ট পিরিয়ডে 2 সপ্তাহ বাদে। তো প্রেগন্যান্সিটা হয়তো স্টার্ট হয়েছে 2.5 সপ্তাহের মাথায়। এবার কারোর 2.5 সপ্তাহে শুরু হতে পারে, কারো 2 সপ্তাহে শুরু হতে পারে, কারো 3 সপ্তাহে শুরু হতে পারে। এটা তো আমরা শরীরের মধ্যে ঢুকে বুঝতে পারছি না। সো একটা স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য সারা পৃথিবী ঠিক করে নিয়েছে প্রেগন্যান্সিটা হিসাব করা হবে, প্রেগন্যান্সি ডিউরেশনটা অ্যাসেস করা হবে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের থেকে। বা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের থেকে নেক্সট মেনস্ট্রুয়াল পিরিয়ড 4 সপ্তাহ, 1 সপ্তাহ যদি পেছিয়ে যায় 5 সপ্তাহে আমরা প্রেগন্যান্সি টেস্ট করে, ইউরিন টেস্ট করে জানতে পারছি যে প্রেগন্যান্সি এসছে। সে সময় যদি আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করি, ইউট্রাসের মধ্যে একটা স্যাগ দেখতে পাওয়ার কথা। 6 সপ্তাহে স্যাগ উইথ ফিটাল পোল, বেবিকে দেখতে পাওয়ার কথা, ছোট্ট বেবি। 7 সপ্তাহে সে বেবির হার্টবিট এসে যাওয়ার কথা। তো ধরুন আপনি কাউকে স্ক্যান করছেন 5, 6 বা 7 সপ্তাহে, আপনি ইউট্রাসের মধ্যে কিছু দেখতে পাচ্ছেন না। যেখানে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, অথবা ইউট্রাসের মধ্যে কিছু নেই, কোথাও প্রেগন্যান্সিটা রয়েছে। একটোপিক মানে কি? ইউট্রাসের বাইরে প্রেগন্যান্সি। যাদের একবার একটোপিক হয়ে গেছে তারা আরো আগে জানতে পারে, পিরিয়ড যেদিন মিস করলেন তার পরের দিনই ব্লাড টেস্ট করে জানতে পারেন তিনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নন।
কিন্তু 5 সপ্তাহ না হলে আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়বে না। অতএব অ্যান্সারটা হচ্ছে প্রেগনেন্সির পিরিয়ড মিস করার অন্তত 5, 10 কি 15 দিনের মাথায় আল্ট্রাসোনোগ্রাফি করে যদি আমরা দেখি ইউট্রাসের মধ্যে একটা খালি, এবং যদি আমরা দেখি ইউট্রাসের পেছনে একটু জল বা রক্ত জমে আছে বা কোনো কালেকশন, একটা ব্লাড ক্লট বা কোনো কালেকশন রয়েছে ইউট্রাসের বাইরে, তখন এটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি ধরি। এবার একটোপিক প্রেগনেন্সি বোঝার আরেকটা উপায় হচ্ছে, একটোপিক প্রেগনেন্সিটা যেহেতু আনহেলদি প্রেগনেন্সি, এই যে হরমোন চেক করে, বিটা আইসিজি চেক করে আমরা বুঝি প্রেগনেন্সিটা কেমন আছে। বিটা আইসিজিটা একটা সুস্থ প্রেগনেন্সিতে প্রত্যেক 48 ঘন্টায় প্রত্যেক 2 দিনে লেভেলটা ডাবল হয়ে যাওয়ার কথা। ধরুন একদিন আমি টেস্ট করে দেখলাম বিটা আইসিজি রিপোর্টটা 100, তাহলে 48 ঘন্টা বাদে সেটা 200 হওয়ার কথা, আরো 96 মানে আরো 48 ঘন্টা বাদে সেটা 400 হওয়ার কথা। কিন্তু আমরা একটোপিক প্রেগনেন্সি দেখি এটা সেই রেটে বাড়ে না। ধরুন প্রথম দিন দেখেছিলাম 100, পরের দিন দেখলাম 150 বা 125, তারপরের দিন হয়তো 160। এই যে র্যাপিডলি বাড়ছে না, এটা আমাদেরকে বুঝিয়ে দেয় যেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। এবার একটোপিক প্রেগনেন্সি তাড়াতাড়ি ধরতে পারলে ওষুধ দিয়ে সেরে যায়। একটোপিক প্রেগনেন্সি খুব দেরি করে ধরলে অপারেশন করতে হয়, ল্যাপ্রোস্কোপি বা পেট কেটে অপারেশন করতে হয়। খুব দেরি করলে টিউবটা ফেটে যায়, যখন জীবন সংশয় হয় তখন অবশ্যই আইদার ল্যাপ্রোস্কোপি বা ল্যাপ্রোটমি পেট কেটে করে তাড়াতাড়ি ব্লিডিংটাকে বন্ধ করতে হবে, তাহলে জীবন সংশয় হবে। আরেকটি প্রশ্ন অপর্ণা রায় গড়িয়া থেকে করেছে, হাউ ইম্পর্টেন্ট ইজ সেক্স ইন এ সাকসেসফুল ম্যারেড লাইফ? আচ্ছা, এটা আপনি মানে এরকম ভাবে ভাবুন যে আমরা কি খাবার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই। দু ধরনের মানুষ আছে, তারা বেঁচে আছে তারা যাতে খেতে পারে, আরেক ধরনের মানুষ আছে তারা খায় যাতে বেঁচে থাকতে পারে। তাদের খেতে খুব ভালো লাগে না, কিন্তু বেঁচে থাকার জন্য তাদের খেতে হয়। তো আমি একটু এখানে দার্শনিক হয়ে যাব। তো আমার যেটা মনে হয়, যে কোনো রিলেশনশিপটা হচ্ছে মেন্টাল, মানে মনের মিলনটা বেশি দরকার, শারীরিক মিলনটা সেকেন্ডারি। এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। আপনি একজন মানুষকে পছন্দ করে বিয়ে করেছেন, আপনারা একত্রিত হয়েছেন বিকজ মানুষটাকে আপনার ভালো লেগেছে, তার কথাবার্তা ভালো লেগেছে, তার পড়াশুনো ভালো লেগেছে, তার আচার আচরণ ভালো লেগেছে, তার কর্মটা ভালো লেগেছে। মানে সেক্স ইজ অনলি পার্ট অফ ইউর লাইফ। আপনি তো সারাদিন ধরে সেক্স করছেন না। বাট আবার এটাও ঠিক যে আপনি বিয়ে করেছেন অথচ একদমই সেক্স করবেন না, তাটা নয়। তো এবার মানে আমি একটু কন্ট্রোভার্সিয়াল হতে চাই না, সেই জন্য এই কথাটা বলছি না, যেটা আমি বলতে চাইছিলাম হয়তো একটু অশোভন হবে বলে বলতে চাইছি না, যে সম্পর্ক সেক্সের উপরে দাঁড়িয়ে রয়েছে, আমার মতে সেই সম্পর্কটা সঠিক নয় আমি বলবো না, বাট সেটা দেখুন, সেক্সটা তো সারা জীবন থাকবে না, ঠিক না? একটা সময়ের পরে তো স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকেন। কোনো অপারেশনের পরে আমি যখন তাদেরকে বলি যে অপারেশনের পরে এতদিন বাদে শারীরিক সম্পর্ক করতে পারবেন না, তখন তারা হেসে বলে রাখতো গত 5 বছর ধরে শারীরিক সম্পর্ক হয়ই না, কিন্তু তারা ভীষণ ভালোভাবে ম্যারিড। সো আমি এটা বলতে চাই, খুব স্ট্রংলি বলতে চাই, যে যারা বিশ্বাস করেন যে সেক্স না হলে বিয়ে টিকবে না বা সম্পর্ক টিকবে না, সেটা আমি সম্পূর্ণ সাপোর্ট করি না। আবার এটাও ঠিক নয় যে আমি সম্পর্ক টেকানোর জন্য খালি সেক্স একদমই করবো না, সেক্সটা খুব বাজে ব্যাপার, নোংরা ব্যাপার, সেটাও ঠিক নয়। ক্লিয়ার হয়েছে উত্তরটা মোটামুটি? হ্যাঁ, নিঃসন্দেহে। যার প্রশ্ন ছিল তিনি নিশ্চয়ই শুনছেন এবং তার কাছে এটা স্পষ্ট হলো ডাক্তারবাবুর কথায়। আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আজকের আলোচনার শেষে প্রিয়াঙ্কা একটা প্রশ্ন করেছে উত্তর কলকাতা থেকে। এই উত্তরটা শুনেই আজকের মতন আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। মেয়ে হলে সংসারে অনেকে খুশি হন না, সেক্ষেত্রে একজন মা কিভাবে নিজেকে প্রস্তুত করবে মানসিকভাবে যাতে তার মেয়ে সন্তানের কোনো অসুবিধা না হয়? দেখুন, আমি আলোচনার প্রথম থেকে এখনো পর্যন্ত বারবার বলে যাচ্ছি যে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমার মিশ্র অভিজ্ঞতা, আমার রিসেন্টলি একজন পেশেন্টের, মানে যেটা আমি ব্যতিক্রম বলি, রিসেন্ট ব্যতিক্রম, তার যমজ, আমরা আইভিএফ বা টেস্ট টিউবে বা অন্ধাতে চিকিৎসা করলে আমাদের হাতে কিছু কিছু যমজ সন্তান হয়। একজন ভদ্রমহিলা 2টি মেয়ে হলো। এবার আমাকে যিনি অজ্ঞান করছেন, যে ডাক্তারবাবু, তিনি বললেন যে আমরা তো পিঠে ইঞ্জেকশন দিয়ে অবশ করে করি পেটটা,
তিনি বললেন যে স্যার অবস্থা কিন্তু খুব ভালো হয়েছে, সবকিছু ভালো আছে, বাচ্চা না হওয়া পর্যন্ত উনি কোনো কমপ্লেন করছিলেন না, কিন্তু যেই মুহূর্তে উনি শুনলেন যে ওনার 2টি মেয়ে হয়েছে, উনি অপারেশন চলাকালীন চিৎকার করতে আরম্ভ করলেন, আমার ব্যথায় একদম মরে যাচ্ছি, আপনারা ঠিক মতো বলে আমাকে চিকিৎসা করছেন না, আপনারা একদম আমাকে দেখাশোনা করছেন না, আমাকে ব্যথার ওষুধ দিন, আমার ব্যথা লাগছে, জ্যান্ত অবস্থায় আপনারা আপনাকে অ্যানেস্থেশিয়া না করে অপারেশন করছেন। অ্যান্ড শি স্টার্টেড কমপ্লেনিং লাইক দ্যাট অ্যান্ড কন্টিনিউড। যতদিন 5 দিন ছিলেন মাথা খারাপ করে দিলেন। তার হাজবেন্ড এসে বলে, আমি একটা টাকা আপনাদেরকে দেবো না, আপনারা আমার সর্বনাশ করে দিয়েছেন, আমাকে 2টো মেয়ে দিয়েছেন। এটা হচ্ছে কলঙ্ক, এটা হচ্ছে কলঙ্ক, সমাজের কলঙ্ক। আবার এমনও হয়েছে যে 2টো মেয়ে হয়েছে, তারা হাত তুলে আনন্দে নাচছে, বলে ডাক্তার আপনাকে লক্ষ্মী সরস্বতী একদিনে দিয়ে দিয়েছে। এরকম অনেক সময় হয়েছে, একটি ছেলে একটি মেয়ে, আমরা বাইরে গিয়ে ইচ্ছা করে, বিশ্বাস করুন ইচ্ছা করে, হয়তো প্রথমটি ছেলে হয়েছে, দ্বিতীয়টি মেয়ে হয়েছে, কিন্তু দেখার জন্য প্রথমে বলেছি আপনার প্রথম সন্তান মেয়ে, একদম চুপ, কোনো সারা শব্দ নেই, সান্নাটা, ঠিক আছে। তারপরে বললাম দ্বিতীয় সন্তান ছেলে, করে নাচানাচি আরম্ভ করে দিল। দুঃখে মনটা ভরে গেল, বুঝলাম যে এটা সঠিক নয়। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনাকে প্রথমত এমন মানুষকে বিয়ে করতে হবে যে ছেলে মেয়েকে সমান মানে, বা এমন পরিবারে আপনাকে যেতে হবে। আমার স্ত্রী একটা খুব ভালো কথা বলেন, আমার স্ত্রী বলেন যে, বিশেষ করুন এই কথাটার মধ্যে কিন্তু খুব মূল্যবান কথা, আমাদের সমাজে যে মেয়েদের এত কষ্ট, তার জন্য কিন্তু মেয়েরাই সব থেকে বেশি দায়ী। বিয়ে দেওয়ার আগে মেয়ের মাকে দেখো, মেয়ের মা কেমন, মেয়ের দিদিমাকে দেখো, মেয়ের ঠাকুম্মাকে দেখো, তবে তুমি বুঝতে পারবে যে সে পরিবারের মেয়ে তুমি বাড়িতে আনবে কি আনবে না। আর যদি মেয়েকে অন্য বাড়িতে বিয়ে দাও, আগে দেখো যে সে বাড়ির মেয়েরা কেমন, তাদের মানসিকতা কেমন। সরি, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আপনারা অনেকেই মহিলা, আমাকে মাফ করে দেবেন আমি যদি ভুল বলি, কিন্তু আমার এই 60 বছর জীবনে আমি এটা বলতে বাধ্য হলাম যে মেয়েদেরকে ছোট করে কিন্তু মেয়েরাই বেশি দেখে। আমি বলছি না যে ছেলেরা একদম ধোয়া তুলসী পাতা। সো কি করে প্রস্তুত করবেন, আগে নিজের মনকে বোঝান যে মেয়ে আর ছেলে ভালো, সমান। মেয়েকে বেশি সুযোগ দিন, বেশি পড়ার সুযোগ দিন, যাতে আপনি ডিসক্রিমিনেট না করেন, ঠিক আছে, অ্যাটলিস্ট ইকুয়াল ইফ নট মোর। এবং তাকে ছোটবেলার থেকে বোঝান যে তুমি কিন্তু অন্যদের থেকে একদম আলাদা নও, তোমাকে যে যাই বলুক না কেন তুমি একদম নিজের মনটাকে ছোট করবে না। আমার খুব গর্ব হয়, এখন বেশিরভাগ মেডিকেল কলেজে, আমি যখন ডাক্তারি পড়েছিলাম আমাদের ব্যাচে মেয়ের সংখ্যা ছিল 50 জন, ছেলের সংখ্যা ছিল 100 জন। সে সময় মাস্টারমশাইরা মাথায় হাত দিয়ে বলেছিলেন, সে কি রে এতগুলো সিট মেয়েরা নিয়ে নিল, এই সিটগুলো তো নষ্ট হয়ে গেল। চিন্তা করুন কত ছোট তাদের চিন্তা ভাবনা, যে মেয়েরা ডাক্তার হলে তারা নাকি ডাক্তার হবে না। আমাদের একজন টিচার বলেছিলেন, তিনি এখন নেই পৃথিবীতে, তার নাম আমি বলছি না, তিনি বলেছিলেন যে লেডি ডক্টরস আর নাইদার গুড মাদার্স নট গুড ডক্টরস, নাইদার গুড ওয়াইফ নট গুড ডক্টর। এটা মাত্র 40 বছর আগে, আমরা কত পিছিয়ে আছি চিন্তা করুন। তো এই যে দেশের মানসিকতা, শিক্ষিত মানুষরা, ডাক্তাররা বলছে তার ছাত্রীদেরকে বলছে যে তোমরা হতে পারবে না। ফরচুনেটলি এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেই সমস্ত মানুষের মুখে ঝামা ঘষে দিয়ে বেশিরভাগ মেয়েরাই কিন্তু এখন ডাক্তারি পড়ছে। আপনি ইংল্যান্ডে যান, আমেরিকায় যান, আমাদের দেশে যান, হ্যাঁ, মোর দেন 50%, সামটাইম 80% স্টুডেন্টস আর ফিমেল। সো এমন দিন আসবে যে মেয়েরাই কিন্তু বেশি ডাক্তার হবে, বুঝতে পেরেছেন তো? সো এই মানসিকতাটা আমাদের সমাজের প্রতিটা স্টেজে ঢোকাতে হবে, তবেই আপনি ঠিকমতো মানুষ করতে পারবেন। কোনো রকম ডিসক্রিমিনেশন করবেন না, কোনো রকম ভাবে বলবেন না যে মেয়েরা তোমরা আলাদা। ঠিক আছে, তোমাদের একটা পিরিয়ডস হয়, শুধু ছেলেদের মধ্যে মধ্যে পেট খারাপ হয়, তারা মধ্যে মধ্যে সর্দি কাশিতে ভোগে, হতেই পারে। পিরিয়ডটা এমন কোনো সাংঘাতিক ব্যাপার নয়। আর মেয়েদের কিছু শারীরিক গঠন ছেলেদের থেকে আলাদা, তাতে কি আছে, হাতি ঘোড়া কিছু না। মেয়েরা রকেটে করে মহাকাশে চলে যাচ্ছে, মেয়েরা যুদ্ধ করছে, প্লেন চালাচ্ছে, কোন দিকে মেয়েরা পিছিয়ে আছে বলুন তো? কিন্তু এই যে প্রশ্নটা আমাকে করলেন, সেই প্রশ্নটা আপনারা নিজেকে করুন, কেন সমাজটাকে পাল্টাতে হবে। ডাক্তারবাবু সমাজটাকে চেঞ্জ করতে পারবে না, নার্স সমাজটাকে চেঞ্জ করতে পারবে না, পাইলট সমাজটাকে চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে হবে আপনাদের নিজেদেরকে। আপনারা নিজেরা বলুন আমরা ডিসক্রিমিনেট করব না, আমরা একই রকম সুযোগ দেব। মেয়েদের
এই যে মেয়েদের জন্য লেডিস সিট আলাদা আছে, আমি মনে করি সেটা ঠিক নয়। লেডিস কম্পার্টমেন্ট আলাদা আছে, আমি মনে করি সেটা ঠিক নয়। এটা আমি মনে করি। তার মানে যে পলিটিশিয়ানরা মনে করে বা সমাজ, আমি কে, আমি কোথাকার হরিদাস পাল, আমি কেন নিয়ম ঠিক করব? কিন্তু এই বাই গিভিং স্পেশাল বেনিফিট, প্রেগনেন্ট মহিলা ঠিক আছে আলাদা, তাকে আলাদা করে বসতে দাও। কিন্তু একজন কম বয়সী মহিলা, ধরুন একজন 15 বছর বয়সী মেয়ে বা 24 বছর বয়সী মেয়ে বসে পড়েছে লেডিস সিটে, একজন বয়স্ক লোক তার সামনে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তাকে বসতে দিচ্ছেন, এটা ঠিক? একদম ঠিক নয়। So we discriminate, the society discriminates, and sometimes we are utilizing this discrimination even better to take advantages, and we should stop it, and then only কোলছুটের মতো সংসার আর প্রয়োজন হবে না। আমি প্রার্থনা করি পৌলমী, আপনাকে দুঃখ না দিয়ে বলি, আমি চাই আজ থেকে 10 বছর বাদে কোলছুট ডিসিশন নিল যে আর কোলছুটের দরকার নেই, কেন কন্যা ভ্রূণ আমাদের আর হচ্ছে না। ইট বিকামস হিস্ট্রি। এটা মানে মিউজিয়ামে চলে গেল, এই আইডিয়াটা মিউজিয়ামে চলে গেল যে আমরা মেয়েদেরকে অন্যরকম দেখতাম। একসময় সতীদাহ হতো, একসময় বিবাহ বিবাহ হতো না, তেমনি কন্যা ভ্রূণ নাকি একসময় ভারতবর্ষে হতো, এখন সেটা চলে গেছে। এবং পৌলমী বলে একজন এরকম সংস্থা চালাতেন, তিনি খুব ভালো কাজ করেছিলেন, কিন্তু এখন আর তাকে প্রয়োজন নেই, তিনি অন্যদিকে কাজ করছেন, মেয়েদেরকে আরো পড়াশোনা করানো বা আরো প্রফেশনাল কাজে তারা সাহায্য করছেন। আমি দুঃখিত যদি কোনো ভুল কথা বলে থাকি। এই পজিটিভ ওয়েভটা পাওয়া যায় বলেই আমরা বারবার ডক্টর গৌতম ভাস্তগীরের কাছে যাই। সবাই যান, যারা অসুস্থ তারা যান, যারা অসুস্থ নন তারাও যান, এই পজিটিভ ওয়েভ গুলো পাওয়া যায় বলে। ডাক্তারবাবুকে আজকে অনেকক্ষণ আটকে রেখেছি, আগামী দিনেও আবার আমরা ডাক্তারবাবুকে চাইবো আমাদের বিভিন্ন কাজে, এবং যথারীতি আজকে তো অনলাইন আসবার আগেও কথা হয়েছে যে শতরূপাদির একটা স্ক্রিপ্ট হচ্ছে, তাতে ডাক্তারবাবু থাকবেন আমাদের সাথে, নিশ্চয়ই সময় দিয়ে থাকবেন। আর এই দিনটার আশায় আছি, এবং এই কথাটা আমি প্রতিদিন বলি, আজকে ডাক্তারবাবু আপনি বললেন যে কোলছুট আর প্রয়োজন থাকবে না, কন্যা ভ্রূণ হত্যা হয় এখনো, এটা বলতে বড় লজ্জা করে। পশ্চিমবঙ্গে তো বটেই, কন্যা ভ্রূণ হত্যা পশ্চিমবঙ্গে কেন হবে, যেখানে বাংলার রেনেসা হয়েছিল। সুতরাং আমাদের যেন সেই দিনটা খুব শিগগিরই দেখা হয়ে যায়, সেই দিনটার সঙ্গে, যেদিন আর কন্যা ভ্রূণ হত্যা নিয়ে কথা বলতে হবে না, অন্য কোনো বিষয় নিয়ে আমরা গল্প করতে পারবো। খুব ভালো থাকুন বন্ধু। কন্যা সন্তান অনাদর যারা করেন তাদের একটু একটু বোঝান, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে, ওটা খুব জরুরি। সেই কথাটাই ডাক্তারবাবু আজ বারবার আমাদের বললেন, শরীরের যত্নের সঙ্গে সঙ্গে একটু মনের যত্ন নিতে। ভালো থাকুন বন্ধু, নমস্কার।